দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাইটি ভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে 3টি পাহাড় ধসে 9 জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা, নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে অন্যদের। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বন্যার পানি বাড়ছে সিলেট ও সুনামগঞ্জে, পানিবন্দী প্রায় 60 লাখ মানুষ। ঈদুল আজহার ছুটি শেষে আজ থেকে খুলেছে সব অফিস, আদালত ও ব্যাংক, ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। বিএনপি উস্কানি দিলেও সরকার কোনো যুদ্ধে জড়াবে না বললেন ওবায়দুল কাদের। উন্নয়নের নামে সরকার লুটের সুযোগ করে দিয়েছে, অভিযোগ রিজভী। এবং ঈদ উৎসবে নীরবে কাঁদছেন বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েরা। বৃদ্ধ বয়সে অতীতের সুখ গল্প আঁকড়ে কাটছে একাকিত্বে ভরা জীবন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে 3টি পাহাড় ধসে 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 জন বাংলাদেশি রয়েছে। গতরাত 3টার দিকে ব্লক 9-এ একটি পাহাড় ধস হয়, এতে মাটি চাপা পড়ে 2 রোহিঙ্গার মৃত্যু হয়। পরে ভোরে আরও একটি পাহাড় ধসে 4 রোহিঙ্গার মৃত্যু হয়। এর কিছুক্ষণ পরই আরেকটি পাহাড় ধসের ঘটনায় 2 বাংলাদেশি সহ 3 জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনার পরপরই পাহাড়ে বসবাসরত সব মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে, মাইকিং করে করা হচ্ছে সচেতন। কক্সবাজারে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রবল বর্ষণে উজানে পাহাড়ি ঢল তলিয়ে গেছে সিলেট সুনামগঞ্জ, পানিবন্দী লক্ষাধিক পরিবার। রাতে না হলেও সকাল থেকে শুরু হয় অবিরাম বৃষ্টি, তলিয়ে গেছে শহরের প্রধান সড়ক। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়ছে পানি। প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস। পাহাড়ি ঢলের সাথে 2 দিন ধরে চলছে টানা ভারী বৃষ্টি। সিলেটে চলমান দ্বিতীয় দফার বন্যায় মহানগর ও জেলা জুড়ে প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এর মধ্যে মহানগরের 15টি এলাকায় 10,000 মানুষ বন্যা কবলিত। 20 দিনের মাথায় দ্বিতীয় দফায় বন্যায় আক্রান্ত হয়েছে সিলেট। সিলেট জুড়ে প্লাবিত হয়েছে 864টি গ্রাম ও এলাকা। এসব গ্রাম ও এলাকায় 3,71,560 জন মানুষ বন্যায় আক্রান্ত। জেলা ও মহানগর মিলিয়ে 619টি আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে মহানগরে 80টি। পানি বাসা বাড়ি পুরাইলিছে সব, অনেক তো রান্না বাড়া জায়গা নাই, ফাঁক করে যে খাইতো এর মতো ক্ষমতা নাই। টেকা আছে কিন্তু কেউ যাইতে পারেন না, যায় বাজার করিয়া আনিয়া খাইতো। কেতা লাগে কোন সিলেটে বন্যা হয়, সিলেটে বন্যা হইলে পানি। আমরা প্রায় 3 দিন থেকে এখানে মানে মতো জীবনযাপন করতেছি, আমাদের ঈদের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে। সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় পানিবন্দীদের উদ্ধারে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় তৎপরতা চালাচ্ছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুরমা, বরৈকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র। সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি আমরা সহযোগিতা করার জন্য, এবং আমরা 1 মিনিটের জন্য আমাদের কার্যক্রম আমরা বন্ধ করব না। এদিকে বৃষ্টি, পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একে একে ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বসতবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ায় আসবাবপত্র, দোকানের মালামাল ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা জুড়ে খোলা 100 আশ্রয়ণ কেন্দ্রে বানবাসী মানুষ আশ্রয় নিয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সুনামগঞ্জ জেলা শহরের সাথে সবকটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সিলেটের সুরমা, কুশিয়ারা সহ 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিও অবনতি হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সিলেট শহরে জলাবদ্ধতার কেমন পরিস্থিতি দেখছেন, আমাদেরকে জানাবেন।
উপমা, আপনাকে ধন্যবাদ। পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে সিলেটে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং জলাবদ্ধতা বলা যায় না, এখন কিন্তু এটাকে বন্যায় বলা যায়। বন্যায় প্রায় সিলেট নগরীর 21টি ওয়ার্ডের 1.5 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছেন। যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে তোলা হয়েছে। আমরা এখন একটি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই আশ্রয় কেন্দ্রে প্রায় 40টি পরিবার এখানে আশ্রয় নিয়েছেন এবং 500-700 মানুষ কিন্তু এখানে রয়েছেন। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পুরো সিলেট জেলা এবং মহানগরীতে কিন্তু 627টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 80টি এবং আশ্রয়কেন্দ্রে 17,285 জন মানুষ আশ্রয় নিয়েছেন। তবে বেশিরভাগ মানুষই কিন্তু নিজেদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে ইচ্ছুক নয়। অনেকেই আশ্রয় নিয়েছেন পাড়া প্রতিবেশী সহ উঁচু বাসাবাড়ি বা আত্মীয় স্বজনের ঘরে। সিলেটের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় পানিবন্দী লোকদের উদ্ধার লক্ষ্যে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং প্রতিটি উপজেলায় ডেডিকেটেড অফিসার নিয়োগের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে কিন্তু ট্র্যাক অফিসার নিয়োগ করা হয়েছে এবং বন্যার্থদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে। তবে আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, আমরা যে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছি অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুল ইসলাম এই আশ্রয়কেন্দ্রে আসবেন, পরিদর্শন করবেন এবং যারা বন্যা আক্রান্ত মানুষ রয়েছেন তাদের ভিতরে ত্রাণ বিতরণ করবেন। তবে আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আগামী 3 দিন সিলেট অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং এই অবস্থা চলমান থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সরকারের পাশাপাশি যদি সিলেটের বিত্তবানরাই এগিয়ে আসেন তাহলেই কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ থেকে সিলেটবাসী মুক্তি পাবে বলে মনে করছেন সিলেটের সচেতন নাগরিকরা। আসলে এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। উপমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মীরা কাতি দাস। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু হানিফ। জি, যেমনটি বলছিলেন, সুনামগঞ্জে কিন্তু গত 5 দিন যাবৎ যে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে কিন্তু সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে সুনামগঞ্জের 137টি হাওর কিন্তু কানায় কানায় ভরে গেছে এবং পৌর শহরে কিন্তু প্রতিটি নিচতলায় কিন্তু পানি ঢুকে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে সুরমা নদীর একটি যে এই এলাকাটি কিন্তু নতুন করে কিন্তু প্লাবিত হয়েছে। এই এলাকা সহ প্রতিটি উপজেলার যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু 516টি আশ্রয় কেন্দ্র কিন্তু তারা রেডি করে রেখেছেন এবং 100টির মতো আশ্রয় কেন্দ্র কিন্তু নিম্ন অঞ্চলে যাদের বানবাসী মানুষ যাদের ঘরে পানি উঠেছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু তারা গিয়ে প্রবেশ করেছেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের সামনে যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু দেশ স্বাধীনের 52 বছর পরে কিন্তু এই রাস্তাটি কিন্তু মেরামত করা হয়েছে এবং এই রাস্তাটিও কিন্তু এই বছর যেই বানের পানি আসছে এবং পাহাড়ি ঢলের পানিতে কিন্তু রাস্তাটি কিন্তু ইতিমধ্যেই তলিয়ে গেছে এবং এই এলাকার মানুষ কিন্তু একটা সংখ্যায় রয়েছে যে এই রাস্তাটি পরবর্তীতে ঠিক থাকবে কিনা। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যার পরিস্থিতির সর্বশেষ। আবু হানিফ, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। আগামী 2 দিন বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়ছে। কুড়িগ্রাম সহ তৎসংলগ্ন এলাকায় বন্যা হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে প্রবলভাবে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা ও বরিশালে আগামী 48 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। আগামী 48 ঘন্টা পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীর পানি বৃদ্ধির যে প্রবণতা সেটা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এর ফলে মূলত সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার কিছু কিছু অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে আগামী 2 দিনে। চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে পাহাড় ধসের একটা সম্ভাবনা আছে। বরিশাল বিভাগের অনেক জায়গাতে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। তবে বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে একটু বৃদ্ধি পাবে বরিশাল সহ ঢাকা বিভাগে।
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হয়েছে। আজ থেকে দেশের সব অফিস আদালত খুলেছে। প্রথম দিন বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি রয়েছে কম। তেমন কর্মব্যস্ততাও নেই দপ্তরগুলোতে। কর্মকর্তা ও কর্মচারীদের প্রথম দিন কাটছে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে। এদিকে সংসদ সচিবালয়ে দর্শনার্থীর ভিড় আজকে নেই বললেই চলে। এদিকে আজ থেকেই কার্যকর হচ্ছে সব সরকারি অফিস ও ব্যাংকের নতুন সূচি। নতুন নিয়মে ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল 10টায়, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। ঈদের টানা 5 দিনের ছুটি শেষ। আজ অনেকেই ফিরছেন ঢাকায়। বাড়তি ছুটি যারা নেননি আজ তারাই ফিরছেন। সকাল থেকে রেল, বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে ভিড়। ভোগান্তি এড়াতে আগে ভাগে ফেরার কথা জানান তারা। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি। আগামী শুক্র শনিবার এই ভিড় আরও বাড়বে। এদিকে ঈদের তৃতীয় দিনেও অনেককে আজ সকালে ঢাকা ছাড়তে দেখা গেছে। বিভিন্ন কারণে ঈদে বাড়ি ফিরতে না পারায় আজ যাওয়ার কথা জানান তারা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর থেকে রাজধানীমুখী মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন, জানাবেন। উপমা, আপনাকে ধন্যবাদ। এর আগে কিন্তু আমরা সদরঘাট লঞ্চ যে টার্মিনাল এবং এরপরে সবচেয়ে বড় বাস টার্মিনাল যে সায়দাবাদ বাস টার্মিনাল, এখন আমরা আছি কমলাপুর রেল স্টেশনে। আমরা কিন্তু আসলে প্রতি সংবাদে আমরা জানাচ্ছিলাম যে আসলে এই ঘরমুখ যাত্রীদের যেমন চাপ ছিল, তেমনি আবার ঘর ফেরত আসলে যাত্রীদেরও চাপ ছিল অনেকটা বেশি। আর যেহেতু আজকে সরকারি ছুটির দিন এবং শেষ হয়েছে, সেহেতু কিন্তু এই রাজধানীবাসী মানুষের যে ঢল, সেটি কিন্তু গ্রাম থেকে অনেকে ছুটে চলে আসছেন এই রাজধানী নগরীতে, কারণ কর্মব্যস্ততা টানে আসলে জীবিকা তাগিদে। তো আমরা আসলে এখানে এসে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে সকাল থেকে এ পর্যন্ত 16 জোড়া ট্রেন আসলে ইতিমধ্যে বিভিন্ন গন্তব্যস্থান থেকে ছুটে আসছে। তবে কিছুক্ষণ আগে একটি ট্রেন এসেছে চট্টগ্রাম থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশনে, কিন্তু এটি আবার ব্যাক করে আবার চট্টগ্রাম যাওয়ার কথা, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো কিছুটা শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে, যার কারণে আসলে মানুষের মধ্যে একটা অস্বস্তি বোধ করছে যে যান্ত্রিক যে ত্রুটিটা এবং শিডিউল যে বিপর্যয় ঘটনাটা, সেটি কিন্তু আসলে তাদেরকে অনেকটা একটু আবেগপ্লুত করে তুলছে। কারণ শত কষ্টের মাঝে হলেও পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে যেমন যাচ্ছেন, তেমনি তারা অনেকে আবার কর্মের টানে ফিরে আসছেন। এবং যারা কর্মের টানে ফিরে আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ শেষ হয়েছে, সেই ঈদ আনন্দ শেষে তারা আবার ফিরে আসছেন। যেহেতু তাদের সন্তান রয়েছে এবং সন্তানদের স্কুল আজকে থেকে খোলা, সেহেতু তারা তাদের পরিবারের সাথে আনন্দঘন মুহূর্তগুলো কাটিয়ে আবার তারা কর্মব্যস্ততা নগরী রাজধানীতে তারা ফিরেছেন এবং তারা আশা প্রকাশ করেছেন বিগত দিনের চেয়ে এবার ট্রেন যাত্রা অনেকটা নিরাপদ হয়েছে। তো সবকিছু মিলে উপমা, এটাই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। উপমা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর থেকে ঈদ শেষে ঢাকামুখী মানুষের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। বিএনপি উস্কানি দিলেও সরকার মিয়ানমারের সাথে যুদ্ধে জড়াবে না। যে কোনো পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধানে বাংলাদেশ আগ্রহী বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে এই কথা জানান তিনি। এদিকে সেন্ট মার্টিনের 1 ইঞ্চি জমিও কাউকে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দেন তিনি। এবার এ পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটরসাইকেলে সবচেয়ে বেশি, এরপরে ইজি বাইক। এখন বেপরোয়া ড্রাইভিংও আছে, সেটাকেও বাদ দেওয়ার কোনো উপায় নেই।
মিয়ানমার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যে কোনো উস্কানির মুখে বাংলাদেশ যুদ্ধে না জড়িয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী। আজকে দেখুন আর্জেন্টিনা 300% নতুন প্রেসিডেন্ট জেভিয়ার মিলে ক্ষমতায় এসেছেন, 300% ইনফ্লেশন সর্বশেষ 75% ইনফ্লেশন টার্কির মতো বেশি। তারপরে পাকিস্তানে 25 হবে। কেউই খুব একটা সুখে নেই, আরামে নেই, সবারই একটা কষ্টকর অভিজ্ঞতা। আমাদেরও দ্রব্যমূল্য নিয়ে উদ্বেগ আছে, ইনফ্লেশন নিয়ে দুশ্চিন্তা আছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। এ সময় বাংলাদেশের ভূখণ্ডের 1 ইঞ্চি জমিও কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশ থাকবে সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কোনো মায়ানমার তো দূরের কথা, কোনো রাষ্ট্রই কোনো অধিকার নেই আমাদের দেশকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের সোনার বাংলাদেশকে বিন্দুমাত্র আক্রমণ করার ক্ষমতাও কেউ রাখে না। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। উন্নয়নের নামে সরকার লুটের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের পর তিনি এই কথা বলেন। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সরকারকে মোকাবেলা করতে রাজপথে নামতে হবে। প্রধানমন্ত্রী, আপনি আপনার পরিবারকে, আপনার সন্তান আর ঘনিষ্ঠ লোকজনকে লুট করার সুযোগ দিয়েছেন। ওরা হিন্দুদের সম্পত্তি, জমি জায়গা দখল করেছে। বন্ধুরা আমার, যেভাবে রাজপথে আমাদের আরো নামতে হবে। আমাদেরকে হয়তো আরো গুলি করবে, লাঠিচার্জ করবে, হয়তো আরো আমাদের লোকজন গুম করবে, আমাদের অনেক নেতা কর্মীকে হয়তো ক্রস ফায়ার দিবে, কিন্তু তবুও আমাদের মিছিল থামালে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। জনগণকে মাঠে নামাতে এবার নতুন পরিকল্পনা নিয়েছে বিএনপি। কমিটি বিলুপ্তি ও রদবদল সহ নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। জনসম্পৃক্ততা বাড়াতে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। এছাড়া দলের শীর্ষ নেতাদের এসব কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। হঠাৎ করেই বিএনপির ঘরে ওলটপালট, মূল সংগঠনের বেশ কিছু পদে পরিবর্তন, সংযোজন এবং বিয়োজন। ঢাকাসহ একাধিক মহানগরীর কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বাদ যায়নি বিএনপির ভ্যানগার্ড বলে খ্যাত যুবদলের কমিটিও। তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এ নিয়ে। এতদিন দায়িত্ব পালনকারীদের নেতৃত্বের ব্যর্থতার সম্মানজনক বিদায় কিনা তা নিয়ে রয়েছে আলোচনা। ব্যর্থতার পরিচয় দেয় নাই। গত 28 তারিখে যে ঘটনা ঘটেছে সেটাকে আন্দোলনে ব্যর্থতা বলা যাবে না। তার কারণ এটা সরকারের একটা ডিজাইন, সেই ডিজাইন মোতাবেক তারা কার্যক্রম পরিচালনা করেছে, কিন্তু আন্দোলন কিন্তু থেমে থাকে নাই, আন্দোলনের গতি চলেছে। আমাদের আন্দোলন চলমান আছে। এর ভিতরে আপনার যাদের নাম যদি না থাকে, এদের অনেকেই নিষ্ক্রিয় বিকজ মানুষের তো বয়স হচ্ছে, তো অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত, অনেকে মারা গেছেন। শূন্য পদগুলো উনি এখন পূরণ করা হইতেছে। কাউন্সিল ছাড়া মূল দলে কেন এমন রদবদল তা নিয়েও একই সুরে কথা বলেছেন দলটির 2 ভাইস চেয়ারম্যান। কেন্দ্রীয় কমিটি করার আগে সাধারণ নিয়মে যেই কাউন্সিল হওয়ার কথা, সেটা তো বড় অসম্ভব হয়ে পড়েছে এখন এই মুহূর্তে। এখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা তো আপনারা দেখতেছেন। অক্টোবর 28-এর পরে প্রায় 4 থেকে 5 হাজার মামলা হয়েছে। 20 থেকে 25,000 লোক শুধু এই ঢাকা শহরের আশেপাশে আসামি হিসাবে দেওয়া হয়েছে। একটি দেশে যখন গণতন্ত্রের অভাব হয়, আইনের শাসন, মানবাধিকারের যখন অভাব হয়, সম্মেলনের মাধ্যমে কমিটি করা খুব দুরূহ ব্যাপার হয়। তার কারণ সবসময় প্রশাসন সরকারি দলের সমর্থনেই থাকে, যাতে সুষ্ঠুভাবে কোনো সম্মেলন সম্পন্ন হতে না পারে।
আর গণতান্ত্রিক রাজনৈতিক দল যে তাদের একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে সময় সময় এই দলের পরিবর্তন আনা। আন্দোলন বিজয়ী করতে নগর, মহানগর এবং যুবদলের নেতৃত্বে সহসাই আরও সাংগঠনিক মেধাবী আর চৌকস মুখ দেখা যাবে বলেও জানান বিএনপির শীর্ষ এই নেতারা। মোট কথা হলো যারা ত্যাগ স্বীকার করতেছে, যারা দায়িত্ব এবং কর্তব্য যথাযথ পালন করছে বা করতেছে, তাদেরকেই এই দায়িত্বগুলো দেওয়া হচ্ছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। অতীতের সুখ গল্প আঁকড়ে ধরে বুকে পাথর চেপে বৃদ্ধাশ্রমের 4 দেয়ালের মাঝে প্রিয় সন্তানদের জন্য মুখ লুকিয়ে ঈদ উৎসবেও নীরবে কাঁদছেন বাবা মায়েরা। সন্তান ছাড়া বৃদ্ধাশ্রমে যত্নে থাকলেও ভালো নেই 4 দেয়ালে বন্দী এই বাবা মায়েরা। বৃদ্ধ বয়সে চলার সাথেহীন একাকিত্বে ভরা জীবন কাটছে তাদের। ঈদ উৎসবের এই সময়ে বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েদের কেমন কাটছে দিন? আমেনা হীরার রিপোর্ট। পরিবারের সবাই যখন ঈদ আনন্দে মশগুল, তখন দূর নির্জন কোনো এক ভবনে পুরনো স্মৃতি বুকে নিয়ে প্রিয়জন ছাড়া নিভৃতে চোখের জল ফেলছেন বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েরা। ঈদ এলেই বিষাদ নেমে আসে প্রবীণ এই মানুষগুলোর জীবনে। দুচোখ বেয়ে কষ্টের জলধারা, হাতড়ে বেড়ান পুরনো স্মৃতি। ঈদ উৎসব কাটে পরিবারকে কাছে না পাওয়ার কষ্টে। অভিমান বুকে চেপে দীর্ঘশ্বাস ফেলেন তারা। বৃদ্ধাশ্রমে ঈদ মানে প্রতিটি কক্ষের দেয়ালে দেয়ালে বিষাদ, কষ্ট, কান্না আর নীরব আহাজারির গল্প। আপন ঘর ছেড়ে এটাই এখন অনেকের সুখের নীড়, আর বৃদ্ধাশ্রমের সদস্যরাই প্রত্যেকের পরিবার। আমি ভাবছিলাম আজকে আমাকে নিয়ে যাবে, সে বলছে 2 দিন পরে আসবো। আচ্ছা, 2 দিন পরে আসতেছি। আমাকে ওকে, ওখানে বাসা গেলে তো একা লোনলি, ভালো লাগে না। এই যে লোকজন দেখি, তাকায় দেখি কে কী করে, বোম্বন দেখি, এই আর কি। এখানেই ভালো লাগে, গেট টুগেদার মতো হয় আর কি। কেউ 2 মাস, কেউ 8 মাস, কেউ বা তারও বেশি সময় ধরে আছেন এখানে। বাড়ি ফিরতে ইচ্ছে করে কিনা জানতে চাইলে প্রত্যেকে অভিমান নিয়ে জানান দেন, শেষ বয়সে পরিবারের কারোরই বোঝা হতে চান না তারা। আমার স্ত্রী বিয়োগ হয়, ফলে আমার 2টা মেয়ে, 2টাই একজন বিএসসি পাশ করার পর বিবাহ হয়, আর একজন মাস্টার্স কমপ্লিট করে। এরপরে আমি চিন্তা করলাম যে আমি কোথায় যাব, কোথায় দাঁড়াবো। আমি একজন স্বাধীন চেতা মানুষ, পরনির্ভরশীল হতে আমি পছন্দ করি না। বৃদ্ধাশ্রমে অপরিচিত জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেও পরিচিত মুখ খুঁজে ফেরেন বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েরা। অসহায়ত্ব আর একাকিত্ব কুরে কুরে খাচ্ছে সবাইকে। না, ভালোই লাগতেছে। কষ্ট থাকে, একা থাকা, আইসোলেটেড অবস্থা থাকা, লোনলি থাকা, বা কোনো না পারলে এই কষ্ট লাগে। মানুষ তো আর সব এক নেচারের না, যার ভাগ্যে যেরকম। ভাস্তার ঘরের নাতি জব করে, তাদের ইচ্ছা যে দাদু তুমি একাই থাকবে কেন, আমার এখানে আসো। আমি বলছি না, আমি ডিপেন্ডেন্ট হব না। ঈদের দিন থেকেই রান্নাঘরে চলছে বৃদ্ধ বাবা মায়েদের জন্য বাহারি খাবারের আয়োজন। নানান পদের খাবার থাকলেও উৎসবের দিনে প্রিয়জন ছাড়া মুখে রুচ্ছে না। প্রত্যেকেরই মনে পড়ছে পুরনো স্মৃতি আর নিষ্ঠুর প্রিয় মানুষগুলোর কথা। তারপরও তাদের অসহায়ত্ব আর একাকিত্ব ঘুচিয়ে হাসি ফোটানোর চেষ্টা করছেন বৃদ্ধাশ্রমের কর্মকর্তারা। ছেলে মেয়ে যারা আসে বা কোনো আত্মীয় স্বজন বা বাইরে থেকেও যদি কেউ দেখা করতে চায়, তাদের সাথে পুরো উন্মুক্ত করে দেওয়া হয়। শত অভিমান আর কষ্টের মাঝেও বৃদ্ধ এই বাবা মায়েদের সন্তানের প্রতি নেই বিন্দুমাত্র আক্ষেপ। এতক্ষণ এখানে উপস্থিত থেকে বসে ভাবছিলাম এই বদ্ধ ঘরগুলোতে থাকা মানুষগুলোর কথা। এই মানুষগুলোই একসময় কর্মক্ষেত্রে দাপিয়ে বেরিয়েছেন, পরিবারের জন্য করেছেন অগাধ কষ্ট। কিন্তু বয়সের ভারে আজ যখন তারা প্রবীণ, পরিবারের কাছ থেকে বিতাড়িত হয়ে এই মানুষগুলোই ঈদ উদযাপন করছেন তাদেরই মতো কিছু প্রবীণদের সাথে। আজকের ঈদের দিন তাদের কাছে বিশেষ কোনো দিন নয়। ঈদ কেবলই তাদের কাছে অন্যান্য দিনের মতো আরেকটি যন্ত্রণাদায়ক দিনের সূচনা। কিন্তু আমাদের প্রত্যেক সন্তানকে ভুলে গেলে চলবে না। আজ আমরা যারা নবীন, বয়সের ভারে একদিন আমাদেরকেই হতে হবে প্রবীণ। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।